নমস্কার। পড়ছি স্বর্গত লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে তৃতীয় খণ্ড এবং রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হতে চলেছে এর ৪৫তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 45 শুরু করলাম। হঠাৎ ভীষ্মাচার্যের আবির্ভাবে কিছু বিস্মিত হলেন পাঁচকড়ি ঘোষাল মশাই। তবে অভ্যর্থনার কোনো ত্রুটি হলো না। বললেন, কার ভদ্রাসনে রোগী দেখতে এসেছিলেন? আগে না, রোগী দেখতে দ্বিজলহাটিতে আসেনি, এসেছে নিজের খরচে। চলুন আপনার বৈঠকখানায় গিয়ে বসি। দুজনে বসলেন ওর অভ্যর্থনা কক্ষে। রূপেন্দ্রনাথ তার বক্তব্য শুরু করার পূর্বেই ঘোষাল মশাই বলেন, আমাকে প্রথমে কিছু বলতে দিন, তারপর আপনার বক্তব্যটা শুনব। বলুন। আমি আপনার কাছে অপরাধী হয়ে আছি। প্রতিশ্রুতিটা এই কয়েক বছরের ভিতর রক্ষা করতে পারিনি। আমাদের পঞ্চায়েত আমার প্রস্তাবে স্বীকৃত হননি। সমাজপতিদের ধারণায় সোঙাই গ্রামের এক বজ্ঞাদিঘির সঙ্গে সে অঞ্চলের আন্তরিক রোগের অবলুপ্তি একটা কাকতালীয় ঘটনা মাত্র। মায়ের ইচ্ছাতেই সব কিছু হয়। মিত্র মশাইও তাই শুনে ইতস্তত করতে শুরু করলেন। আমার একার পক্ষে অত বড় কাজটা করা সম্ভবপর হয়ে ওঠেনি। বিশেষ পরপর 2 বছর ফসল ভালো হয়নি, অথচ আবহাওয়ার চাপ বৃদ্ধি হয়েছে। কিন্তু তাই বলে ভাববেন না আমি কথার খেলাপ করব। আমি ইতিমধ্যেই ভকিল মশাইকে বাড়িতে ডেকে পাঠিয়ে একটা ইচ্ছাপত্র লিখে রেখেছি। অকস্মাৎ আমার দেহান্ত হলে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে প্রথমেই তিজলহাটির জন্য সেই নিপাতন সিদ্ধ দিঘিটা খনন করা হবে। বাকি অংশ আমার ওয়ারিশদের মধ্যে বন্টন করা হবে। আপনার অকস্মাৎ দেহান্ত হবার আশঙ্কা হলো কেন? মানুষের জীবন তো পদ্মপাত্রে জল। আমার পিতৃদেব এই বয়সেই সন্ন্যাস রোগে দেহ রক্ষা করেছিলেন। বুঝলাম, প্রত্যাবর্তনের পূর্বে আপনাকেও একবার পরীক্ষা করে যাব। সাবধানতা যদি কোনো প্রয়োজন থাকে তবে সে ব্যবস্থাও করে যাব। শরীরে কোনো অসুবিধা বোধ করছেন ইদানিং? আগে হ্যাঁ, ক্ষুধামান্দ এবং অনিদ্রা। সে এমন কিছু নয়। এবার বলুন, কি কথা বলতে এসেছেন? বলছি, সৌম্যসুন্দর কোথায়? তর্ক সিদ্ধান্ত মশাইয়ের চতুষ্পাঠীতে কৃষ্ণনগরে? আগে না, ওর এক জ্ঞাতি ভগিনীর বিবাহ উপলক্ষে সে এখানেই আছে। আপনার বক্তব্যটা শেষ হোক, তারপর তাকে ডেকে পাঠাচ্ছি। রূপেন্দ্র বলেন, আপনার আপত্তি যদি না থাকে তাহলে আমি তার সম্মুখেই প্রস্তাবটা রাখতে চাই। ভ্রুকুঞ্চন হলো ঘোষাল মশাইয়ের, তবে তিনি সম্মত হলেন। সৌম্য সুন্দর এসে দাঁড়ালো। দুজনকেই পদস্পর্শ করে প্রণাম করল। অনুরুদ্ধ হয়ে বসল চৌকির একান্তে। রূপেন্দ্রনাথ প্রশ্ন করেন, শেষ সুপাধি লাভে আর কতদিন লাগবে বাবা? সৌম্য নতনেত্রে বলল, আগে না, উপাধি লাভে আমার বাসনা নাই। জ্ঞান লাভে একমাত্র লক্ষ্য। বাবা মশাই যতদিন অনুমতি দেবেন ততদিনই গুরুগৃহে অতিবাহিত করব। খুব আনন্দ পেলাম এই কথা শুনে। তুমি কিন্তু পুনরায় কিছু কৃষকায় হয়ে গিয়েছ বাবা। যোগাভ্যাস করো, প্রাণায়াম? আগে হ্যাঁ, দুটিই করি। রূপেন্দ্র এবার করজোড়ে ঘোষাল মশাইয়ের দিকে ফিরে বললেন, আমি আজ কন্যাদায়গ্রস্ত পিতা হিসাবে আপনার ভদ্রাসনে এসেছি ঘোষাল মশাই। একেবারে স্তম্ভিত হয়ে গেলেন পাঁচকড়ি। বাক্যস্ফূর্তি হলো না তাঁর। রূপেন্দ্র পুনরায় বললেন, আমার একটি সন্তান রূপমঞ্জরি, সে 12 বর্ষীয়া। আমি তার পিতা। হয়তো আমার কথাটা পক্ষপাত তুষ্ট হয়ে যাবে, কিন্তু তার রূপ, স্বভাব ও শিক্ষা। সৎপিত ফিরে পান ঘোষাল। বলেন, এ তো আমার আশাতীত সৌভাগ্য। আপনি স্বয়ং মদনদেবের মতন সুকান্ত। শুনেছি আপনার গৃহিণীকে রূপনগরের প্রেমদাস মহান্ত বাবাজি রায়রানী করতে চেয়েছিলেন, অর্থাৎ তিনি ছিলেন তার সময় পঞ্চগ্রামের শ্রেষ্ঠা সুন্দরী। আপনাদের দুজনের কন্যা যে রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী হবে সেটা মূর্খেও অনুমান করতে পারে। আমি সর্বান্তকরণে এ প্রস্তাবে সম্মত। কোনো শর্ত নাই বরপক্ষের তরফে? আদৌ না। ঘোষাল বংশ ধন্য হয়ে যাবে এই বিবাহে। আমার কিন্তু 3টি শর্ত আছে।
বলুন। প্রথমত, আমি বরপণ দিতে অনিচ্ছুক, অর্থাৎ নগদে। তবে আমি শালঙ্কারা কন্যা সম্প্রদান করব। রূপমঞ্জরী অর্থাৎ আমার কন্যা তার মায়ের প্রচুর স্বর্ণালঙ্কার উত্তরাধিকার সূত্রে লাভ করেছে। দ্বিতীয়ত, বিবাহ আমি এই ফাল্গুন মাসেই দিতে চাই। বিলম্ব করায় কিছু বাধা আছে, তবে আমার কন্যা বালিকা মাত্র, তার বয়স 12 বৎসর। 4 বছর পরে তার দিরাগমন হবে। তখন সে তিজলহাটিতে এসে আপনাদের সেবা করবে। আয়ুর্বেদ শাস্ত্র মতে সেটাই বিধেয়। তৃতীয় কথা, আমি মামনিকে আয়ুর্বেদ শিক্ষিতা করছি। 4-5 বৎসরের ভিতরেই সে সুদক্ষ চিকিৎসক হয়ে উঠবে, আরতির সেবা শুশ্রূষা করতে সক্ষম হবে। আমার সংকল্প যে পরিবারে সে এই স্বাধীনতা লাভ করবে, অর্থাৎ নর নারী নির্বিশেষে রোগাক্রান্তকে নিরাময় করার সুযোগ পাবে, শুধুমাত্র তেমন পরিবারেই তাকে সম্প্রদান করব। চিকিৎসা বিজ্ঞানী হিসেবে তার অধিকারে হস্তক্ষেপ করা হবে না, এমন প্রতিশ্রুতি পেলেই। রবীন্দ্রনাথের বক্তব্যটা শেষ হলো না, তার পূর্বেই ঘোষাল বলে ওঠেন, তবে তো মুশকিল হলো ভেষকাচার্য। আপনার শেষ দুটি শর্ত আমি নির্বুড় শর্তে স্বীকার করে নিতে প্রস্তুত। আমার বিশ্বাস আমার পুত্রটিও যথেষ্ট আধুনিক মন, সে তার স্ত্রীর স্বাধীনতায় স্থূল হস্তক্ষেপ করবে না। আমার অবর্তমানেও সে আরতির সেবায় বাধা দেবে না। কিন্তু আপনার প্রথম শর্তটি যে আমি স্বীকার করতে পারছি না। আমরা কুলীন ব্রাহ্মণ, বরপণ গ্রহণ আমাদের কৌলিক প্রথা। বরপণ গ্রহণ না করে আমি তো আমার পুত্রের অমর্যাদা ঘটাতে পারি না। রবীন্দ্রনাথের ভ্রুযুগলে জাগল কুঞ্চন, নাসারন্ধ্র কিঞ্চিত স্ফীত হয়ে উঠল। এই প্রস্তাব তিনি আশঙ্কা করেননি। ঘোষাল রীতিমতন ধনী, অর্থের কাঙাল তার হবার কথা নয়। একটু দ্বিধা করলেন। সৌম্য সুন্দরকে তিনি ভালোবেসে ফেলেছেন। ছেলেটি সুদর্শন এবং প্রখর বুদ্ধিমান, কিন্তু বরপণ, কৌলিন্য প্রথা। দাঁতে দাঁত দিয়ে বলেন, কি পরিমাণ কৌলিন্য মর্যাদা আমাকে প্রদান করতে হবে বলুন। আমার সাধ্যের মধ্যে যদি কুলোয়, আমি সৌম্যসুন্দরের সঙ্গেই। ঘোষাল গম্ভীর হয়ে বলেন, সৌম্যসুন্দরকে চিকিৎসা করে আপনি প্রথম দিন যে পরিমাণ বৈদ্যবিদ্যায় আমার কাছ থেকে গ্রহণ করেছিলেন, ঠিক সেই পরিমাণই স্মরণে আজ নিশ্চয়ই আপনার। 1 মুষ্টি আতপ তণ্ডুল এবং 5টি কপর্দক। একটি মাত্র কপর্দক কম হলে কিন্তু আমি বর উঠিয়ে নিয়ে ফিরে আসব। রূপেন্দ্র অট্টহাস্য করে ওঠেন। ঘোষাল বলেন, হাসির কথা নয় আয়ুর্বেদাচার্য। বৈদ্যবিদ্যায় দান যেমন একটি কৌলিক প্রথা, কৌলিন্য মর্যাদা গ্রহণও তাই। ওটা দিতেও হয়, নিতেও হয়। রবীন্দ্রনাথ এবার সৌম্যসুন্দরের দিকে ফিরে বলেন, তোমার কোনো শর্ত আছে বাবা? সৌম্য নতনেত্রে বলল, আছে আচার্য। নদিয়ায় গুরুদেবের চতুষ্পাঠীতে অদ্বৈত বেদান্তের শিক্ষা শেষ করে আমি আপনার নিকটে অথর্ববেদ অধ্যয়ন করতে যাব। তিজলহাটিতে কোনো চতুষ্পাঠীর প্রতিষ্ঠার বাসনা আমার নাই। বাবা মশাইয়ের সম্পত্তির দেখাশোনা দাদাই করতে পারবেন, খুড়ো মশাইও আছেন। বাবার অনুমতি লাভ করলে আমি এখানে একটি চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। আপনাদের আশীর্বাদে যদি সস্ত্রীক সে পুণ্যকর্মের অধিকারী হই, নিজেকে ধন্য মনে করব। রূপেন্দ্র উচ্ছ্বসিত আবেগে উঠে দাঁড়ান। সৌম্যসুন্দর তৎক্ষণাৎ দণ্ডায়মান হয়। রূপেন্দ্রকে বুকে টেনে নিলেন আবেগে, আনন্দে। সৈন্যগুপ্ত বুঝতে পেরেছে তার প্রভু আজ খুশিয়াল। তার দ্রুত গৃহ প্রত্যাগমনের বাসনা তীব্র, তাই 4 ক্রোশ পথ সে যে সময় অতিবাহন করে, তার অর্ধেক সময় সে ফিরে এলো সোঁয়াই, পূর্ণ আস্কন্দিত গতিচ্ছন্দে। তিজলহাটি অভিযানের বিবরণ সবিস্তারে জানালেন মামনিকে। ঘোষাল মশাইয়ের বরপণ বিষয়ে কৌতুক, সৌম্যসুন্দরের বিচিত্র শর্তের কথাও ওই সঙ্গে জানালেন বহুদিন পূর্বে তিনি 5 কড়ি ঘোষাল মশাইয়ের জ্যেষ্ঠ পুত্র নকড়িকে কিভাবে সর্পদংশনের অনিবার্য মৃত্যু থেকে বাঁচিয়েছেন। নকড়ির সহধর্মিনীর সঙ্গে সেই কৌতুকের কাহিনীও। চোখে চোখে চাইলেই রবীন্দ্রনাথ নাকি সকলের মনের কথা জানতে পারেন। এ কথা শুনে বধূমাতার দিদি শাশুড়ি
কেমন করে আঁতকে উঠেছিলেন। এ কি সর্বনেশে কথা গো! মানুষের মনের ভিতরে কি হতিছে তা উনি দিব্য দৃষ্টিতে জানতে পারেন। রূপমঞ্জরি বাবার মুখে সেই প্রাকৃত ভাষ শুনে খিলখিল করে হেসে ওঠে। তুই আর কিছু জানতে চাস? হ্যাঁ, ওদের কড়ির হিসেবের মাঝখানে অমন অদ্ভুত নাম রাখা হলো কি করে? এ তোর কেমন সিদ্ধান্ত হলো মামনি? 1 কড়ি, 5 কড়ি, 7 কড়ি, 3 কড়ি, 9 কড়ি নামগুলি তোর আপত্তি নেই, শুধু সৌম্য সুন্দর নামটা কি মনে হলো অদ্ভুত? ওহটি হাসলো, বলল, অদ্ভুত নয়, তবে একটু দল ছাড়া লাগছে নাকি? হয়তো কড়িতে ঘাটতি পড়েছিল। 11 কড়ি, 13 কড়ি নাম তো প্রচলিত নয়। বৃহৎ সংসারে কড়ির টানটানি তো হতেই পারে। যাক সে কথা। আর কিছু জানতে চাস না? আবার কি? তা ঠিক, তুইও প্রশ্নটা করলেও তো আমি বলতাম ঠিক জানি না। হটি বাবার চোখে চোখে তাকালো, বললে, কি প্রশ্ন? তুই যেটা ভাবছিস, কে বেশি সুন্দর? রূপমঞ্জরি ওকে একটা ঠেলা দিয়ে বলে, আপনি না। আমি কি? আমি মোটেই সে কথা ভাবছি না। কে বেশি সুন্দর তা বলতে পারবো না, তবে দুজনের একটা তুলনামূলক আলোচনা করতে পারতাম। কিন্তু তুই যখন মোটেই সে কথা ভাবছিস না, ঠিক আছে ঠিক আছে, শোন। সৌম্য সুন্দর দেহ দৈর্ঘ্যে কিছুটা বেশি, গৌরবর্ণ দুজনেই, তবে সৌম্য কিছুটা কৃশকায়, সম্ভবত দৈর্ঘ্যের জন্যই এমন মনে হয়। বয়সে আরও 1 বছর বড়। অঙ্কশাস্ত্রের প্রমাণ ব্যতীত সেটা আরও একটি প্রত্যক্ষ প্রমাণ নজর হলো, খড়গনাশার নিম্নে কিছু নবদীপ্ন ওষ্ঠলোম। রূপমঞ্জরি তখন কর্ণময় কিন্তু মেদিনী নিবদ্ধ দৃষ্টি। হঠাৎ বহির্দ্বার থেকে কে যেন ডেকে উঠল, রূপেন, রূপেন আছো? তারাদানা, তুই বসে থাক, আমি দেখে আসি। দ্বার অর্গল মুক্ত করে দেখেন সড়কের উপর দাঁড়িয়ে আছেন তারাপ্রসন্ন, কিছু দূরে 2 পাইক। কি ব্যাপার তারাদা? শুভ এসেছিল? শুভপ্রসন্ন না তো, কেন? 7 সকালে সে কোথায় চলে গেছে, সারা দিন তার কোনো খবর নেই। দুপুরে খেতে আসেনি, কাউকে কিছু বলেও যায়নি। সারা গাঁ আমার লোকেরা তন্ন তন্ন করে খুঁজেছে, অথচ না তো, সে আমার কাছে আসেনি। আমি জানতাম, তবু তোমার বৌঠান জোর করে আমাকে পাঠালো। হঠাৎ হটি বলে ওঠে, মাঝি মাল্লাদের কাছে খোঁজ নিয়েছেন? সে ওপারে যায়নি তো? রূপমঞ্জরি কখন এসে দাঁড়িয়েছে তার বাবার পিছনে। তারা প্রসন্ন বলেন, না, ওপারে যায়নি, কোনো মাঝি মাল্লাই তাকে পার করেনি। আমার বরকন্দা যেটা তন্ন করে খোঁজ নিয়েছে। রূপমঞ্জরি আবার বলে ওঠে, 1 মুঠি বাবার ওখানে খোঁজ নিয়েছেন? 1 মুঠি বাবা? সেখানে কেন যাবে? না, মানে শুভদা প্রায়ই 1 মুঠি বাবার আশ্রমে দেখা করতে যেত। কি জানি, যদি সেদিন তার 1 মুঠি না জুটে থাকে। সেখানে গেলে তো তার সারাটা দিন লাগবে না? রূপেন্দ্র প্রশ্ন করেন, অশ্বাবাসে খোঁজ নিয়ে দেখেছ? হ্যাঁ, সেখান থেকে একটি ঘোড়া নিয়ে গেছে, অশ্বারোহণে। ঠিক আছে, তুমি ব্যস্ত হও না রূপেন, সংবাদ পেলে আমি লোক মারফত জানিয়ে দেবো। বাপ বেটিতে ফিরে এলেন আবার। মধুর একটা প্রাক বিবাহ বাটির পরিবেশ গড়ে উঠেছিল। হঠাৎ যেন কালবৈশাখীর ঝড়ে সব তছনছ হয়ে গেল। এভাবে কোথায় চলে যেতে পারে ছেলেটা? ঘণ্টা 2 পরে একটি পাইক এসে সংবাদ দিল, ছোট হুজুর ওয়াপাস আগে, চিন্তা মাত কিজিয়ে। রূপেন্দ্র প্রশ্ন করেন, কোথায় গিয়েছিল সে? মুঝে না মালুম বাবা ঠাকুর। রূপেন্দ্র বলেন, একবার খবর নিয়ে আসবো? নিশ্চয়ই। এমনভাবে কাউকে কিছু না বলে সে কোথায় গিয়েছিল? কেন, আমিও আপনার সঙ্গে আসবো বাবা? না মা, এখন সেটা ঠিক হবে না। তুই বরং দৌড়টা দিয়ে অপেক্ষা কর, আমি যাব আর আসবো। বড় বাড়িতে পৌঁছে যে খবর পেলেন তার কোনো মাথা মুন্ডু নেই। শুভপ্রসন্ন নাকি গিয়েছিল রূপনগরে প্রেমদাস বাবাজির আখড়ার ধ্বংসস্তূপ দেখতে। কোনো মানে হয়? ধ্বংসস্তূপে দেখার কি আছে? পুঁটু রানী সে কথা জানতে চেয়েছিল। শুভ বলেছিল, সে তুমি বুঝবে না পিসি। রূপেন্দ্রনাথের সঙ্গে তার সাক্ষাৎ হলো না। সমস্ত দিন অশ্বারোহণে, হয়তো অভুক্ত অবস্থায়,
কিশোরটি নিতান্তই পরিশ্রান্ত। সন্ধ্যা রাত্রি কিছু আহারাদি সেরে সে শয্যা নিয়েছে। আমাদের কাহিনীর নায়িকার শুভ বিবাহ স্থির হয়েছে শুক্রবার 21শে ফাল্গুন। ফাল্গুনে মাসি মকর রাশিস্থে ভাস্করে কৃষ্ণপক্ষে দ্বাদশাং তিথি। হটি সে কথা শুনে ক্ষেপে আগুন। আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? আর কি কোনো দিন ছিল না? কেন থাকবে না? 23শে 27শে বিবাহের শুভ দিন ছিল, তা 21শেই বা আপত্তি কিসের? তিথিটা যে দ্বাদশী, পরপর দুদিন আপনার উপবাস পড়ে যাচ্ছে না? ও 2-4 দিন উপবাসে আমার কিছু অসুবিধা হয় না, জানি আমাদের হয়। রূপেন্দ্রের একমাত্র কন্যার বিবাহ, কিন্তু উনি আড়ম্বর করেননি কিছু। গ্রামের ভদ্রজনের নিমন্ত্রণ হয়েছে, কিন্তু কর্মসূত্রে যেসব বড় বড় পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল তাদের নিমন্ত্রণপত্র পাঠাননি। বস্তুত মধ্যবিত্ত পরিবারের সে আমলে তা সম্ভবপরও ছিল না। আগেই বলেছি, শেরশাহর ঘোড়ার ডাকের রেশার ধ্বনি তখন সাধারণ গৌড়বাসী শুনতে পেত না। তবে দাদার দেহান্তে কালীচরণ গঙ্গাজল সরবরাহের ব্যবস্থাটা চালু রেখেছেন, তাই মাঝিদের মারফত ত্রিবেণীতে একটি না 2টি নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। একটি গুরুদেবকে, অপরটি হটির পাতানো দাদু মাহেশের ভবতারণ গঙ্গোপাধ্যায়কে। যদিও জানতেন তারা কেউই আসবেন না, কিন্তু আশাতীতভাবে এসে উপস্থিত হলেন বাচস্পতি মশাই। 17ই ফাল্গুন সকালে তাঁকে দেখে অত্যন্ত উৎফুল্ল হয়ে ওঠেন আমন্ত্রণকর্তা। আসুন আসুন বাচস্পতি দাদা, স্বাগত। আমি কিন্তু একা আসিনি বন্দে ঘটি ভাই, আমরা 19 জন অতিথি। 2 জন অস্বার্থ? বাচস্পতিকে অন্যায় ব্যাখ্যা দাখিল করতে হলো। তার পিছন থেকে সাদা থান পরা একটি অবগুণ্ঠনবতী অগ্রসর হয়ে আসে। তার ক্রোড়ে একটি ঘুমন্ত শিশুকন্যা। কেউই কাউকে প্রণাম করে না। বৌঠান সম্পর্কে বড় হওয়া সত্ত্বেও যে অত বড় পণ্ডিতকে প্রণাম করতে দেন না, এটা সবাই জানে। মালতী অস্ফুটে বলে, আপনি কিন্তু কিছুটা রোগা হয়ে গেছেন ঠাকুরপো। আপনার মধ্যদেশও আমার অনুমানে বেশ কিছুটা কৃশ হয়ে গেছে। ডাগর চোখ মেলে মালতী বিস্মিত হবার অভিনয় করে। ও মা, তাই বুঝি? আমি তো টের পাইনি। রূপমঞ্জরি দূর থেকে দেখতে পায়, ছুটে এসে সবলে জড়িয়ে ধরে তার সোনামাকে। হঠাৎ তার নজর পড়ে বাবার কোলে একটি ঘুমন্ত শিশুকন্যা। ছিনিয়ে নেয় তাকে, চুমায় চুমায় গালটা ভরিয়ে দেয়। নিদ্রাভঙ্গে শিশুটি কেঁদে ওঠে। রূপেন্দ্র হটিকে ধমক দেন, অমন করে ঘুমন্ত শিশুকে চুমো খেতে হয়? দেখ তো, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি শ্যামার। শ্যামার? অবাক হয়ে জানতে চায় হটি। ওর নাম শ্যামা? রূপেন্দ্র বলেন, শ্যামা ওর ডাক নাম, ভালো নাম শ্যামা মালতী। শুধু হটি নয়, বাচস্পতিও বিস্মিত। বললেন, ঠিক বলেছেন, কিন্তু আপনি এখানে বসে তা কেমন করে জানলেন? রূপেন্দ্র মৃদু হাসলেন। হটি কিন্তু ছাড়ে না, বলে, বলুন না বাবা, কি করে জানলেন? আমি তো জানতামই না যে আমার ভাই এসেছে না বোন। রূপেন্দ্র খুশিয়াল হয়ে উঠেছেন সকন্যা মালতীর আগমনে। কন্যাকে বলেন, বাহ, সেদিনই বললাম না আমি ভৃগু আয়ত্ত করেছি, দেখলেই মানুষজনের মনের কথা জানতে পারি। হটি সেদিনের সেই দিদি শাশুড়ির প্রাকৃত ভাষা অনুকরণ করে। হাসতে হাসতে বলে ওঠে, কি সব্বনেশে কথা গো। মালতী তাকে থামিয়ে দিয়ে বলে, ঘটি করে পা ধোয়ার জল নিয়ে আয়, ওসব বৃত্তান্ত পরে হবে। মালতী রহস্য জালটা ভেদ করে দেয় না। এই নামকরণ করেছিলেন স্বয়ং রূপেন্দ্রনাথ শ্যামা মালতীর জন্মের পূর্বেই। পথশ্রান্ত বাচস্পতি একটু জিরিয়ে নিয়ে বলেন, এবারও আমার ভূমিকা পত্রবাহকের। আপনার একটি পত্র আছে। গুরুদেবের? আগে না, তবে তার মাধ্যমে পেয়েছি বটে। পত্রটি এসেছে মাহেশ থেকে। সম্ভবত শ্রীযুক্ত ভবতারণ গঙ্গোপাধ্যায় পাঠিয়েছেন। মুখবন্ধ লেফাফাটি গ্রহণ মাত্র তীক্ষ্ণ দিয়ে রূপেন্দ্রনাথ বুঝতে পারেন বাচস্পতি মশাইয়ের অনুমানটি ভ্রান্ত। লেফাফার উপর তার নামটি বামা হস্তে রচিত। নির্জনে এসে লেফাফাটি বন্ধনমুক্ত করলেন। ঠিকই আন্দাজ করেছেন,
পত্র লেখিকা শ্রীমতী তুলসী গঙ্গোপাধ্যায়। গঙ্গোপাধ্যায় তার মানে তুলসী আজও অরক্ষণীয়া। শতকোটি প্রণামান্তে তুলসী তার ভগিনীপতিকে জানিয়েছে, কি আনন্দ যে হচ্ছে জামাইবাবু তা কি বলবো। আমার মামনি আজ তার নারী জীবন সার্থক করতে চলেছে। সে ছোট্ট মেয়েটি আজ যদি দিদি থাকতো না, সে হতভাগিনীর দুঃখের কথা আজকের আনন্দের দিনে অন্তরালেই থাক। আমি আজও কুলীন ঘরের অরক্ষণীয়া, তবে আমারও মুক্তি আসন্ন। শুনছি আগামী বৈশাখে যেতে হবে মা গঙ্গার ওপারে ভাটপাড়ায়। কথা পাকা, তবে পোড়া কপাল তো, না আচালে বিশ্বাস নেই। আপনি আপনার কন্যার বিবাহে বাবা মশাইকে নিমন্ত্রণ করেছেন, তা বলে ভাববেন না যে তিনিও তার কন্যার বিবাহে আপনাকে নিমন্ত্রণ করবেন। দূর থেকে আশীর্বাদ করুন, আর ভুলে যাবেন না যেন আমি সুসময় আপনার দ্বারস্থ হবই। মালিকানা পরিবর্তিত হলেই সে ব্যবস্থা করা যাবে। প্রণামান্তে তুলসী। ওই সঙ্গে মামনিকেও একটি পত্র আর একটি স্বর্ণাঙ্গুরীয় আশীর্বাদ পাঠিয়েছে। 19 ফাল্গুন বুধবার তারা সুন্দরী মামনিকে অবরাহ্নের আমন্ত্রণ করেছেন। প্রথা বলে বিবাহের পূর্বদিন অবরাহ্নের আয়োজনের অধিকার কন্যার গর্ভধারিণীর। তার অনুপস্থিতিতে তা করবে হটির সোনা মা। 19 বড় বাড়িতে ওদের 3 জনেরও নিমন্ত্রণ হল, বাচস্পতি, রূপেন্দ্র এবং মালতীর। 20 তারিখ একাদশী। রূপেন্দ্র আর মালতীর উপবাস, তাই এ ব্যবস্থা। রূপেন্দ্র আর বাচস্পতি পরে আসবেন। মামনিকে নিয়ে মালতী এলো বড় বাড়িতে। হটিকে আজ ঘাটে যেতে দেওয়া হলো না। এই কটা দিন হবু কনেকে খুব সাবধানে রাখতে হয়। বাসি কাপড়ে ঘরের বাইরে পা দিতে নেই। সূর্যি ডোবার আগেই চুলের আগা একটি গ্রন্থি দিয়ে রাখতে হয়। প্রকাশ্য সড়ক ধরে ঘাটে স্নান করতে যাওয়া মানা। বড় বাড়িতে তোলা জলেই মামনি স্নান করে একটি মুর্শিদাবাদী রেশম বস্ত্র পরিধান করল। এটা তারা সুন্দরীর আইবুড়ো ভাতের উপহার। নাপতিনি দিদি ওর চরণ দুটি অলক্তর আগে রাঙিয়ে দিল। পুঁটু রানী সযত্নে কেশবিন্যাস করে দিল। না কাকপুচ্ছ নয়, জোড়া সাপের আলিঙ্গনাবদ্ধ কেশ রচনা চাতুর্য। তারপর বড়বাড়ির ধনভাণ্ডারে সুরক্ষিত কুসুম মঞ্জরির নানাবিধ অলঙ্কারে সাজিয়ে দিল ওকে। মাথায় জড়োয়া মুকুট, কপালে টায়রা, কর্ণমূলে পান্না খচিত ঝুমকো দুল, নাকি মুক্তা নলক, হাতে 8 গাছি করে আয়না মোড়া চুড়ি, বাঁ হাতে মানতাসা, কণ্ঠে একের পর এক শতনরী। সবচেয়ে চটকদার নদিয়া মহারাজের আশীর্বাদী হীরক খচিত কণ্ঠহার। পুটুরানী ওকে প্রথমে নিয়ে গেল দেব মন্দিরে, তারপর তোষাখানায়। সেখানে প্রাচীরে প্রলম্বিত ভাদুড়ী বংশের পূর্বপুরুষদের তৈলচিত্র, ব্রজেন্দ্র নারায়ণ ও ব্রজ সুন্দরীর যুগল তৈলচিত্র এক ফ্রেমে বাঁধানো। রূপমঞ্জরি একে একে সবাইকে প্রণাম করল। তারপর তাকে এনে বসানো হলো অন্দরমহলের একটি বড় ঘরে, পশমের আসনে। সম্মুখে প্রকাণ্ড কাঁসার থালায় পুষ্পান্ন, তা ঘিরে সারি সারি বাটিতে নানান ব্যঞ্জন, মিষ্টান্ন পাক, দধি, ক্ষীর ও পরমান্ন। তারা সুন্দরী বলেন, প্রথমে একটি প্রসাদী পরমান্ন মুখে দে মামনি, তারপর শাক শুক্তো ভাজার পালা। ওরে তোরা শাক ভাজা, উলু দে। উলু 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 উলু। বৃহৎ কক্ষের ও প্রান্ত থেকে একটি কিশোর কণ্ঠস্বর শোনা গেল। আহা, যেন লক্ষ্মী ঠাকুরনটি। নতনয়না রূপমঞ্জরি একবার চোখ তুলে দেখল তার সহাধ্যায়ী বাল্যবন্ধুকে। পুটুরানী বললে, তা যা বলেছিস শুভ, তিজলহাটের ঘোষাল বাড়িতে মশাল জ্বালার খরচ কমে যাবে। আমাদের মেয়েটাই সে বাড়ি আলোয় আলো করে রাখবে। একটা খুঁত রয়ে গেল কিন্তু পিসি। খুঁত? কি খুঁত? ওকে তো এখনো বউ বলে চেনাই যাচ্ছে না। মাথায় ঘোমটাটা তুলে দাও। ঘর শুদ্ধ মেয়ে বউ খিলখিলিয়ে হেসে ওঠে। কে একজন প্রগলভা হটির মাথার দিকে হাত বাড়াতেই রূপমঞ্জরি বলে ওঠে, ধ্যাত, তারা সুন্দরী মামনিকে সমর্থন করেন। তা কেমন করে হবে? ও তো এখনো আইবুড়ো। কর্তারা এবারে আহারে বসেছেন, নিমন্ত্রিত পুরুষ কয়েকজনও। পুঁটু রানী এবার মামনিকে তার শয়নকক্ষে নিয়ে এসে
পালঙ্কে বসিয়ে দিল। এক গা গহনা পরে তার পক্ষে ঘোরাঘুরি করাই মুশকিল, অথচ পটুর নানান কাজ। একটু ইতস্ততা করে বললে, তুই একটু একা একা বসে থাক মামনি, আমি একবার ওদিকটা দেখে আসি, ওনার সবাই মধ্যাহ্ন আহারে বসেছেন তো। রোমাঞ্চরি বলে, শুভদাও বসেছে? ভালো কথা মনে পড়িয়ে দিলি। শুভ বলেছে সে আমাদের সঙ্গে বসবে, তাকেই ডেকে দি, তুই তার সঙ্গে কথা ক, আমি ওদিকটা দেখে আসি। মামনিকে জবাব দেওয়ার সুযোগ না দিয়েই মোটো হুড়মুড়িয়ে বেরিয়ে যায়। একটু পরেই দ্বার প্রান্তে দেখা গেল শুভপ্রসন্নকে, গায়ে রেশমের পিরান। বাবা সেদিন ঠিক বলেননি, হয়তো তার লক্ষ্য হয়নি। শুভদার খড়গনাশার নিচেও কচি ওষ্ঠলোমের আভাস। ভিতরে আসবো? রোমাঞ্চরি বলল, না, যে এটা তোমাদের বাড়ির শুভদা, কখন কোথায় যাবে তা কি আমার বলে দেবার কথা? অথবা আমি এখনো পরস্ত্রী হয়ে যায়নি শুভদা? বিনা অনুমতিতেই ও পায়ে পায়ে এগিয়ে এলো। কাছে এসে বললে, দারুণ সুন্দর দেখাচ্ছে, কিন্তু চপলার চঞ্চলতা নেই, আছে হীরকখণ্ডের দীপ্তি, সৌম্য এবং সুন্দর। শ্লেষ, শ্লেষ কাহাকে বলে? একই শব্দের দ্বিবিধ অর্থ। উদাহরণ, অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাহি তার, কপালে আগুন। কি হলো, তুমি কথা বলছো না কেন মঞ্জু? তুই নয় তুমি, হটি না মঞ্জু? বললে, এ কদিন আমাদের বাড়িতে যাওনি কেন? তুমিও তো এ কদিন আমাদের বাড়িতে আসনি। প্রতি প্রশ্ন কি? পূর্ব পক্ষকে উত্তর পক্ষ একই প্রশ্ন করিয়া যখন উত্তর প্রদান করে তখন তাহাকে বলে প্রতিপ্রশ্ন। মামনি বলে, আমার এখন বাড়ির বাইরে যাবার নানান বিধিনিষেধ আছে, তুমি জানো না? ও হ্যাঁ, মনে ছিল না, অপদেবতার নজর লাগবে। তুমি সে কুসংস্কারে বিশ্বাস করো? বিশ্বাস করি না করি, তা মানতে তো হয়, তোমাকেও তো মানতে হয়, হয় না? এবার হার স্বীকার করতে বাধ্য হলো শুভপ্রসন্ন। ক্ষুরোধার বুদ্ধি হটির। সে যে প্রশ্নটি করেছে তা অলঙ্কার শাস্ত্র মতে তীর্যকোক্তি। তীর্যকোক্তি কাহাকে বলে? যাহার বাচ্যার্থ আপাত অভিহিতার্থের অতিরিক্ত কোনো গৌড় ব্যঞ্জনার ইঙ্গিতবাহী। কই বললে না তো, এতদিন কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলে? না, তা কেন বেড়াবো, ভেষকাচার্য যে আমাকে নিষেধ করেছিলেন। ভেষকাচার্য গুরুদেব নয়, আচার্যদেবও নয়। আমি তো সে সম্বোধনের অধিকার থেকে বঞ্চিত হয়েছি, তুমি জানো না? ভুল করো না শুভদা, বাবা মশাইও তোমার আমার মতোই সামাজিক অনুশাসন মানতে বাধ্য। তিনি নিতান্ত নিরুপায়, দোষ করেননি কিচ্ছু। জানি মঞ্জু, ভুল তিনি করেননি, করতে পারেন না। সারা জীবনে তার একটাই মাত্র ভ্রান্তি, একটি মাত্র দোষ। দোষ? বাবা মশাইয়ের কি দোষ? কালানৌচিত্য। ভুল করে তিনি 2 শতাব্দী পূর্বে আবির্ভূত হয়েছেন। কথাটা ভাববার, কিন্তু সময় কোথায়? হঠাৎ কণ্ঠস্বর পাল্টে বলে, আমাদের হাতে সময় খুব কম, এখনই হয়তো কেউ এসে পড়বে, আমরা কি শুধু তর্কই করে যাব? ম্লান হাসল শুভপ্রসন্ন, কোনো কথা বলল না। সেদিন অমন করে কোথা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলে? আমি গিয়েছিলাম রূপনগরে। রূপনগরে তোমার মামার বাড়ি? না, দাদামশাইয়ের বাড়ি অবশ্য সেখানেই, আমি সেখানে যাইনি আদৌ। আমি গিয়েছিলাম প্রেমদাস বাবাজির আখড়ার ধ্বংসস্তূপ দেখতে। ধ্বংসস্তূপ, তাতে দেখবার কি আছে শুভদা? আছে, চোখ থাকলে তা দেখা যায়। কি সুন্দর, কি অপরূপ! সুন্দর, অপরূপ। হ্যাঁ, বাবাজির দোলমঞ্চটা মুখ থুবড়ে পড়ে আছে। ঊর্ণনাভ সেখানে কি বিচিত্র জাল বুনেছে, শিশির বিন্দুর মুক্ত দানায় তা ঝলমল করছে,
দেবদাসী নৃত্যের ময়দানবীয় মঞ্চটায় এখন বাস করে শৃগাল, চর্মচটিকা আর গৃহগোধ। সাপ সাপিনীরাও থাকে। এর মধ্যে সুন্দর কোনটা, কোনটা অপরূপ? ওই যে বললাম, দৃষ্টিভঙ্গির মধ্যেই অপরূপকে দেখা যায়। সমাজের কুসংস্কারকে মূলধন করে প্রেমদাস অতি দর্পিত অহংকারে ব্যভিচারে মেতেছিল। দেখে এলাম মহাকালের মুষলাঘাতে তার চরম পরিণতি। দেখলাম তার বিরাট শৃঙ্গার কক্ষে একটা প্রকাণ্ড ঝাড় লণ্ঠন ধরাশায়ী হয়েছে। ছোট ছোট স্ফটিক খণ্ড ইতস্তত ছড়িয়ে আছে গোটা প্রাঙ্গণে। কি বলবো মঞ্জু, হঠাৎ নজরে পড়ল একটা ছোট্ট আতশখণ্ডের উপর। মেঝেতে লুটিয়ে পড়ে আছে একান্তে, আর 5টা স্ফটিক খণ্ডের মতো সে কিন্তু বুক চাপড়ে কাঁদছে না। অবাক দৃষ্টিতে সে তাকিয়ে আছে ভাঙা ছাদের দিকে। সেই ভাঙা অংশটা তার স্বধর্মকে ভোলেনি সূর্য প্রণামের মন্ত্র। চিরটা কাল যা করত আজও তাই করছে। সুন্দরের উপাসনা জীর্ণ প্রাচীরে আজও এঁকে চলেছে প্রতিসরিত সূর্যরশ্মির সপ্তবর্ণা ইন্দ্রধনু। হঠাৎ রসভঙ্গ হলো পুঁটুটানির আবির্ভাবে। আয় শুভ, এবার খাবি আয়। বিবাহের দিন গোধূলি লগ্নে সম্প্রদান। তিজলহাটি থেকে এসেছেন 21 জন বরযাত্রী, বর, বরকর্তা, পরামানিক ও পুরোহিত সমেত। এসেছেন সে অঞ্চলের ভূমধ্যকারী মিত্রমশাই সপুত্র। ইতিমধ্যে তিনি পিতামহ হবার গৌরব লাভ করেছেন। বরযাত্রীদের আশ্রয়ের ব্যবস্থা বড় বাড়িতে। তারা প্রসন্ন সে দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করেছেন। সন্ধ্যা সমাগমের পূর্বেই গ্রামস্থ ভদ্র 50 জন একে এসে উপস্থিত হচ্ছেন। সকলের গায়ে পিরান, নিম্নাঙ্গে আগুলফ বিস্তৃত ধুতি, কারো কারো কাঁধে শাল, কারো বা মাথায় পাগড়ি অথবা সামলা। এসেছেন কালীচরণ, নন্দখুড়ো, শিরোমণি, তারিণী খুড়ো, বাচস্পতি, পীতাম্বর মুখুজ্জে। কিন্তু কি আশ্চর্য, বড় বাড়ি থেকে তো এখনো কেউ আসেনি। বর ও বরযাত্রীর দায়িত্ব তাঁদের, তারা সেখানেই ব্যস্ত। সেটা বিয়ে বাড়ির কাজে, কিন্তু তাই বলে তারা বৌঠান বা পুঁটুটানি সারাদিন আসতে পারল না কেন? সকালে গাত্র হরিদ্রায় ও স্ত্রী হিসেবে তারাসুন্দরীর অভাবটা নিতান্ত অপ্রত্যাশিত। মালতী শেষমেশ শিবনাথকে পাঠিয়েছিল। সে ফিরে এসে জানালো দূর দেশের ক্যাঁক গাতি গঙ্গা পেয়েছেন, ওদের মৃতার শৌচ হয়েছে। সেই কারণে গাত্র হরিদ্রার শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। কিন্তু তাই বলে তারা তা সারাদিনের মধ্যে একবারও এসে দাঁড়াতে পারল না। আর শুভপ্রসন্ন, তার উপর যে অনেকটা নির্ভর করেছিলেন রূপেন্দ্র। সূর্য পশ্চিম দিগ্বলয়ে ঢলে পড়েছে। গোধূলি লগ্নের আর বিলম্ব নেই। যে কোনো মুহূর্তে বড় বাড়ি থেকে বরযাত্রীরা এসে পড়বেন। বর আসবে অশ্বপৃষ্ঠে, আর সবাই পদব্রজে। তারাদা বরকর্তার জন্য একটি পালকির ব্যবস্থা করতে চেয়েছিলেন। ঘোষালমশাই প্রত্যাখ্যান করেন। এক রসিত দূরত্ব। আমার নিমন্ত্রিত অন্য বরযাত্রীরা যখন পদব্রজে যাবেন, তখন আমিও তাই যাব। রূপেন্দ্র জীবন দত্তকে জনান থেকে ডেকে বলেন, কি হলো বলতো জীবন, আমার নিমন্ত্রণের কোনো ত্রুটি? তারাদা সারাদিনে একবারও এসে দাঁড়াতে পারলেন না। অশৌচ হলে কি মুখ দেখানোও বারণ? তুমি একবার জেনে এসো তো বাবা। জীবন একই সংবাদ নিয়ে ফিরে এলো। নায়েব মশাই বলছেন মৃতা শৌচ। কে লোকান্তরিত হয়েছেন? হঠাৎ চমকে উঠে বলেন, কাশিধাম থেকে কোনো দুঃসংবাদ আসেনি তো? না, সেসব কিছু নয়। আমি দূর থেকে বড় কর্তাকে দেখেছি, তাঁর ঊর্ধ্বাঙ্গে পিরান, কাছা নয়। একটু পরে শোরগোল উঠল, বর এসেছে, উলু 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 উলু। হন্তদন্ত হয়ে রূপেন্দ্র এগিয়ে গেলেন প্রবেশদ্বারের দিকে। রূপেন্দ্রের শয়নকক্ষে সর্বালঙ্কার ভূষিতা রূপমঞ্জরী তখন সোহাগ জল মাপছে। মঙ্গল কলস থেকে ছোট্ট খুঁড়িতে জল তুলছে, আবার কলসেই ঢেলে দিচ্ছে। সোহাগ জল কাকে বলে দাদু? তোমাদের নিয়ে আর পারি না বাবু, শোনো বুঝিয়ে বলি।
বর আসার আগে কনেকে বসে বসে সোহাগ জল মাপতে হয়। মাটির কলসিতে গঙ্গা জল, কলসির গায়ে তেল সিঁদুরের মাঙ্গলিক চিহ্ন। কনের মা, মাসি, পিসি মানে যারা সধবা স্বামী গরবিনী, তারা অঞ্চল প্রান্ত সে জলে স্পর্শ করান। অর্থাৎ মেয়েটা তো চিরকালের মতো পরের ঘরে চলে যাচ্ছে, তাই এই সোহাগ জানানো। সেও যেন তাদের মতো স্বামী গরবিনী হয়। কনেকে তখন স্থির হয়ে বসে থাকতে হয়, হুটোপুটি করা বারণ, এক গা গহনা পরে। আবার নিষ্কর্মা বসে থাকলেও মনে আসে নানান দুশ্চিন্তা, চোখে আসে জল, তাই তাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়, ওই সোহাগ জল মাপা। সে জলটার কি অন্তিম গতি, কলসিটারই বা কি হয় শোনো বলি। মেয়ে যখন বরের সঙ্গে গাঁটছড়া বাঁধা অবস্থায় প্রথমবার শ্বশুর বাড়ি যায়, তখন মেয়ের মাকে তো দেখতে নেই, তাহলে সে আবাকে করবেটা কি? তাকে স্থির হয়ে বসে থাকতে হয় ঘরের কোণে। আবার নিষ্কর্মা বসে থাকলেও মনে আসে নানান দুশ্চিন্তা, দু চোখে ভরে আসে জল, তাই মেয়ের মাকেও একটা কাজ দেওয়া হয়। সে নির্জন ঘরে বসে বসে ওই সোহাগ জল মাপে, কলসি থেকে জল তুলে আবার কলসিতেই ঢেলে দেয়। গুরুত্বপূর্ণ দায়িত্ব। কলসির সেই জলে চোখের জল মিশে যাওয়া মানা। তেমন অনাচার দেখলে ঘরের ও প্রান্ত থেকে কায়েতকিন্নি ধমক দিয়ে ওঠেন, ওটা কি হচ্ছে বাউন দিদি, সোহাগ জলে চোখের জল মেশাচ্ছ? কাঁদার কি আছে? তোমার মেয়ে তো রাজরানী হতে যাচ্ছে গো। দাঁতে দাঁত দিয়ে মেয়ের মা বলে, কিন্তু আমার ঘরে সোনার পিদিমটা যে নিবে গেল দিদি, সেটা যে আমাদের পোড়া কপাল গো, আপনি বুঝিয়া দেখো কার ঘর করো। না, ভুল হলো, ও কথা কায়েতকিন্নি বলতো না, বলতে পারে না। সে আমলে গাঁ ঘরে 1 লাখের মধ্যে একজন মহিলাকেও খুঁজে পাওয়া যেত না যিনি ওই রাধানাথকে চেনেন। রাধানাথ অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর কবীন্দ্র ভারতচন্দ্র রায়গুণাকর। ৩-২০ বছর পাড়ি দিয়েছেন, প্রায় সমসংখ্যক শুভবিবাহের সম্প্রদায় কার্য সুসম্পন্ন করেছেন। রাঢ়ী, বারেন্দ্র, বৈদিক, কুলীন, কাব, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, কিন্তু এমন বিচিত্র অভিজ্ঞতা কখনো হয়নি। পুরোহিত মশাই যেই ধুয়ো ধরেন ফাল্গুনে মাসি, অমনি নজরে পড়ে নাসিকাগ্রে যজমানের বাম হস্তের পাঞ্জা ছাপ, হকচকিয়ে থেমে যান। আর যজমান গড়গড়িয়ে গোগাড়ি চালান ফাল্গুনে মাসি, মকরাশিস্থে, ভাস্করে কৃষ্ণপক্ষে, দ্বাদশাং তিথই ইত্যাদি ইত্যাদি। প্রখর স্মরণশক্তি যজমানের। বৃদ্ধ প্রমাতামহীর ক্ষেত্রেও যথা নাম্নী বলতে হয় না। পুরোহিত যে মাত্র শুরু করেন মধুবাতা ঋতায়তে অমনি নাসিকাগ্রে পাঞ্জা ছাপ। যজমান উদাত্ত কণ্ঠে আবৃত্তি করে বলেন, মধুবাতা ঋতায়তে মধুখরন্তে সিন্ধব মা ধীর্ণ শান্ত সিদ্ধ, মধুনক্তমুতাশ্বদ্ধ মধুমত পার্থিবং রজ, মধুদৌরস্থ নঃ পিতা মধুমান্য বনস্পতি মধুর্মা, নন্ত সূর্য মাত বিকার্ভ ভবন্তু ন অং মধু অং মধু অং মধু। কচিমেয়েটা কাঁদছে কাঁদুক, সব মেয়ে কাঁদে, কিন্তু অমন তাগড়াই জোয়ান মরদ কেন কেঁদে ভাসাচ্ছে? ব্যাপারটা এই, ঠান্ডা বাতাস বইছে, নদীর জল মিঠে, জ্যোৎস্নার রাতও মিষ্টি, মাঘের জমাটে শীতে সূর্যের রোদও বেশ মিষ্টি লাগে, আর দুধেলা গাইয়ের মাটি তো মধুই ঝরে। কিন্তু সেসব কথা বলতে গিয়ে মানুষটা কাঁদে কেন, এমনটি তিনি আগে কখনো দেখেননি। একসময় শেষ হলো পুরোহিতের সম্প্রদানীয় ধাষ্টাম্য। এবার কুশণ্ডিকা পর্ব। রবীন্দ্রনাথের কোনো ভূমিকা নেই, পুরোহিত হাঁপ ছেড়ে বাঁচলেন। তবে হ্যাঁ, যজমানের বিবেচনা আছে। উনি মাত্র 4 কড়া মন্ত্রোচ্চারণ করেছেন, তবু যথাবিহিত কাঞ্চন মূল্যে দক্ষিণা দানের সময় গণ্ডা পুড়িয়েই দিয়েছেন, প্রতিশ্রুতি মতো রজতখণ্ডই। নারায়ণ শিলাকে প্রণামান্তে গাত্রোত্থান করলেন অদ্বৈত বৈদান্তিক। নিমন্ত্রিতরা ততক্ষণে পঙ্ক্তি ভোজনে বসেছেন, এগিয়ে গেলেন সেদিকে জোর হস্তে। মালতী ইতিমধ্যে 3 বার 2 দিনের অভুক্ত ব্রাহ্মণটিকে ডেকে পাঠিয়েছে। কর্ণপাত করেননি একবক্কা ঠাকুর। এ যে নিমন্ত্রণকর্তার সামাজিক কৃত্য। আমন্ত্রিতদের সেবান্ত না হলে তিনি কি করে উপবাস ভঙ্গ করেন? শেষে ডাক দিল শোভারানী নিজেই, রূপদা, আপনি একবার বাসরে আসুন, বরকনে আপনাকে জোরে প্রণাম করবে। এবার কর্ণপাত করতে হলো, এটা যে পিতার কৃত্য। বাসর জমজমাট,
বরকনেকে ঘিরে আছে শালঙ্কারা সুসজ্জিতা পুরো নারীরা। সদ্য বিবাহিত দম্পতি জোরে প্রণাম করল তাঁকে। মাথা অমন নামাসনি মামুনি, মুকুটটা পড়ে যাবে। হাতে পদস্পর্শ করে ললাট স্পর্শ কর। অবাধ্য হল রূপমঞ্জরি, যা কখনো হয় না। তার চন্দন চর্চিত ললাটটি নামিয়ে দিল পিতার যুগ্ম চরণ কমলে। পদ্মপত্র শিশির সিক্ত হলো যেন। উনি নিচু হয়ে স্বর্ণ মুকুটটার স্থানচ্যুতি ঠেকাতে গেলেন। দুহাতে চেপে ধরলেন ওর লাজ বস্ত্র, অবগুণ্ঠিত মস্তক। বাবার কানে কানে অস্ফুটে কি যেন বলল মামনি। সকলের শ্রুতিগোচর হলো না। তারা শুনল বিব্রত পিতার প্রত্যুত্তর। আমার নজরে পড়েনি মা, আমি তো ব্যস্ত ছিলাম নানান কাজে। মালতী বোধহয় স্থানপাল কাত্র ভুলে গেছে। সর্বসমক্ষে চেপে ধরল তার ঠাকুরপুর মণিবন্ধ। বলল, আপনি এই ঘরে আসুন তো, কিছু মুখে দিন আগে। মিনুর মা সায় দেন, হ্যাঁ বৌমা, এবার পাগলটাকে দুটি খাইয়ে দাও, দুটো দিন উপোস করে আছে। মালতী ওকে টেনে নিয়ে গেল পাশের ঘরে। সেখানে একটি আসন পাতা। আসনের সম্মুখে কিছু ফলমূল, মিষ্টান্ন, পরমান্ন, পাশেই একটি পাত্রে বেলের পানা। রূপেন্দ্র বিনা বাক্য ব্যয়ে তুলে নিলেন পান পাত্রটা। এক নিঃশ্বাসে বেলের পানা নিঃশেষ করে পাত্রটি বৌঠানের হাতে ধরিয়ে দিয়ে বললেন, আমাকে মার্জনা করবেন বৌঠান। ওর এই প্রশ্নটার সদুত্তর না জানা পর্যন্ত আমি কিছু মুখে দিতে পারবো না। কি জানতে চেয়েছে মামনি? রূপেন্দ্র তখন চলতে শুরু করেছেন। দ্বার প্রান্তে ঘুরে দাঁড়িয়ে বললেন, ও বলেছিল শুভদা আসেনি। ভাদুড়ি বাড়ি নিস্তব্ধ। কৃষ্ণ দ্বাদশীর এক আকাশ তারার চালচিত্রের সম্মুখে নিষ্পন্দ দাঁড়িয়ে আছে মৌন প্রাসাদটা। কোনো ঘরে আলো জ্বলছে না, কোনো সারা শব্দ নেই। দারোয়ান আভূমি নত হয়ে প্রণাম করে বলল, আইয়ে বাবা। তারাদা কোথায়, ঘুমিয়ে পড়েছেন? জি নাহি, সব কোই জাগত হ্যায়, যাইয়ে না ভিতর। কে মারা গেছেন মিশিরজি? মুঝে নেহি মালুম বাবা ঠাকুর। গলিপথে সেচপাতি চলছে। দাসরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে বিনা নির্দেশেই। সোপান শ্রেণী অতিক্রম করে দ্বিতলে উঠে এলেন। খোলা বারান্দায় তারা প্রসন্ন একটি আরামকে দাঁড়ায় অর্ধশায়িত। পদশব্দে ওর দিকে তাকিয়ে দেখেন। কি যেন বলতে গেলেন, বাক্য স্ফূর্তি হলো না। রূপেন্দ্রনাথ বসে পড়েন তাঁর পায়ের কাছে, পাথরের মেঝেতেই। তারাদার একটি হাত নিজ মুষ্টিতে তুলে নিয়ে কাতরভাবে প্রশ্ন করেন, কি হয়েছে তারাদা? তারা প্রসন্ন নিজের হাতটি বন্ধনমুক্ত করে দুহাতে মুখ ঢাকেন। উচ্ছ্বসিত আবেগে ভেঙে পড়েন পাঁজর ভাঙা কান্নায়। রূপেন্দ্রনাথ এদিক ওদিক দেখেন। ভদ্রাসনটি যেন জনমানবহীন। আধো আলো আধো অন্ধকারে কাউকে দেখতে পান না। না তারা বৌঠা, না পুঁটু রানী, না শুভ প্রসন্ন। এমনকি দাসীরাও যেন এক অজ্ঞাত গৃহদাহে বশীভূত। হঠাৎ নজর হলো তারাদার মুঠিতে ধরা আছে একটি ভূর্জপত্র। সেটি তিনি ওর দিকে যেন বাড়িয়ে ধরেছেন। মৌন মুখ, শোকাহত মানুষটি যেন ইঙ্গিতে সেটি দেখাতে চাইছেন তার অনুজ প্রতিম রূপ মারুজ্যকে। রূপেন্দ্রনাথ পত্রটি গ্রহণ করলেন। যথেষ্ট আলোকের অভাব পড়া গেল না, তাই প্রশ্ন করেন, কিসের মৃতা শৌচ? কে মারা গেছেন তারাদা? এতক্ষণে বজ্রাহত মানুষটি খুঁজে পেলেন তার কণ্ঠস্বর। বললেন, আমি। বুঝতে পারেন এই মানুষটার কাছ থেকে এখন প্রকৃত তথ্য সংগ্রহ করা অসম্ভব। সম্ভবত রহস্য মঞ্জুষার কুঞ্চিকা ওই পত্রটি। এগিয়ে গেলেন দূর প্রান্তস্থিত দ্বীপাধারের দিকে। নিবাত নিষ্কম্প দীপশিখা অচঞ্চল। পার্থিব শোকে বেপথমান হওয়া তার স্বধর্ম বিরুদ্ধ। মুহূর্তে আলোকিত হয়ে গেল সমস্যাটা। পত্রের লেখক শ্রীমান শুভপ্রসন্ন দেবশর্মন, পত্রের প্রাপক তদীয় পিতৃদেব। পত্রটির নির্গলিতার্থ কিশোর ব্রাহ্মণটি আত্মসন্ন্যাস গ্রহণ করেছে, তাই গৃহত্যাগ করেছে আজই প্রত্যুষে। সে সুন্দরের অভিসারে মানুষ যাত্রী, সদ্গুরুর সন্ধানে। আক্ষেপ করে জানিয়েছে, মনোমতো সদ্গুরু সে স্বগ্রামে লাভ করেছিল,
কিন্তু কুপমণ্ডক ব্রাহ্মণ্য সমাজ কুসংস্কারের কৈঙ্কর্যে তার সেই গুরুদেবকে বাধ্য করেছে ওই সুন্দর সন্ধানীকে পরিত্যাগ করতে। জানিয়েছে পৈতৃক সম্পত্তির জীমূত বাহন সূত্রের দায়ভাগ অধিকার সে স্বেচ্ছায় নিবুড় সত্ত্বে পরিত্যাগ করে যাচ্ছে। ভূমধ্যিকারী তার ইচ্ছা মতো অন্যান্য ওয়ারিশদের ভিতর সম্পত্তি বন্টন করলে তার বিন্দুমাত্র আপত্তি নেই। পত্রান্তে সে একটিমাত্র অনুরোধ জানিয়েছে, যেন তাকে অনুসরণ না করা হয়, যেন তল্লাশ না করা হয়, অর্থাৎ তাকে আত্মহননে বাধ্য করা না হয়। কারণ সে জীবিত থাকতে চায়, ভূমার স্পর্শ পেতে চায়, সত্য শিবসুন্দরের আশীর্বাদ লাভ করতে সে ইচ্ছুক। পত্রের সঙ্গে বাবলা কাঁটায় আরেকটি ক্ষুদ্র ভূর্জপত্র অনুবিদ্ধ। পরম কল্যাণী আশু মঞ্জুভাসিনী মা ভূদেবং ক্ষণমপি চতে সুন্দরাত বিপ্রয়োগ। এটি মেঘদূতম কাব্যের শেষ শ্লোকের শেষার্ধের সজ্ঞানকৃত ভ্রান্ত উদ্ধৃতি। যক্ষ মেঘকে আশীর্বাদ করে বলেছিল, বিদ্যুতা বিদ্যুৎ হইতে, অবাদানে পঞ্চমী স্থলে তৃতীয়া বিভক্তি। মঞ্জুভাসিনীকে আশীর্বাদ করতে শুভ বলেছে সুন্দরাত। পঙ্ক্তিটির অনুবাদ, হে মঞ্জুভাসিনী, আশীর্বাদ করি সারা জীবনে ক্ষণকালের জন্যেও তুমি যা কিছু সুন্দর তা থেকে বিচ্যুত হয়েও না। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।